আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব রেমিডেন্স নিয়ে আমরা আসলে এখন বেশি আলোচনা শুনতেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের মুখে অথবা অনলাইন প্ল্যাটফর্মে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা রেমিডেন্স নিয়ে বেশি আলোচনা শুনতেছি। আসলে আজকে আমরা জানবো রেমিডেন্স কি, আর রেমিডেন্সে শুনতেছি শাটডাউন করবে প্রবাসী ভাইরা। আসলে এই শাটডাউন করলে কি হতে পারে, এটা নিয়ে খুঁটিনাটি বিষয় আলোচনা করব। সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করি। তো বেশি কথা বলবো না, চলে যাব। আসলে আগে জানতে হবে আমাদের রেমিডেন্সটা কি। আমি রেমিডেন্সটা সম্পর্কে একদমই অল্প সহকারে বোঝানোর চেষ্টা করব। রেমিডেন্সটা আসলে মূলত জিনিসটা কি। রেমিডেন্স হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা বিভিন্ন ভাষাভাষী কান্ট্রিতে রাষ্ট্রে গিয়ে যে তারা বিভিন্ন ধরনের কাজ করে অথবা চাকরি করে, ওই যে কাজ করা বা চাকরি করার পর যে বেতনটা পায়, পরিবারকে পাঠানোর জন্য বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে যে কারেন্সিটা তারা পাঠায় বিভিন্নভাবে, বিভিন্ন দেশে বিভিন্ন কারেন্সি যে পাঠায়, ওইটা ব্যাংকে রিসিভ করে তারপর বাংলাদেশি টাকা কিন্তু তাদের পরিবারকে দেওয়া হয়। এই যে বিভিন্ন ভাষাভাষী যে প্রবাসী ভাইয়েরা যে অ্যামাউন্ট গুলো পাঠালো, বিভিন্ন কারেন্সি গুলো পাঠালো, এগুলাই হচ্ছে আমাদের রেমিডেন্স। এই রেমিডেন্সের বড় অংশ ও অগ্রাধিকার হচ্ছে এই আমাদের প্রবাসী ভাইয়েরা। তারপর আরো আছে আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এই ধরনের কারেন্সি অথবা ডলার ইনকাম করে। এই রেমিডেন্স গুলা আমাদের এইভাবে কিন্তু আমাদের কাছে আসে, এবং এই রেমিডেন্স দিয়ে আমাদের কি পরিমাণ উপকৃত হয় সেটাও আমি একটু বলি। আমাদের বাংলাদেশে আমরা আমদানিমুখী এই দেশ, আমরা বিভিন্ন কিছু ক্রয় করতে হয়, এবং এই ক্রয় করার জন্য আমাদেরকে কিন্তু ডলার ব্যবহার করতে হয়। কারণ বিভিন্ন কান্ট্রি কিন্তু আপনারা জানেন যে ডলারের মাধ্যমে আদান প্রদান এবং ডলারের মাধ্যমে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ হয়। আমরা এই বিষয়ে কিন্তু আমার ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো এই যে ডলার মাধ্যমে কিন্তু আমাদের এই আহ, আমদানি করতে হয়। তো আমরা যদি আমাদের ওই এভিডেন্স রিসিভ যদি না থাকে, আমাদের কাছে যদি এই ফান্ড যদি না থাকে, তাহলে আমাদের বাংলাদেশি টাকা দিয়ে ওই ডলার ক্রয় করতে হবে, তারপর আমাদের আমদানি করতে হবে। আমরা জানি যে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে যে দুর্নীতি হয়, এই কারণে কিন্তু আমাদের আহ, আহ, টাকার মান এগুলো কিন্তু কমে গেছে, মুদ্রাস্ফীতির কারণে কমে গেছে। তা আমরা যদি এই আমদানি করার জন্য আবারও ডলার আরো টাকা ছাপাই তারপর ডলার ক্রয় করি, তারপর এই আমদানির দিকে ঝুঁকে পড়ি, তাহলে কিন্তু আমাদের আরো মূল্যস্ফীতি হবে। তো এই যে ব্যাপার, এই ব্যাপারের কারণেই কিন্তু আমাদের যে প্রবাসী ভাইরা তারা যে ডলার গুলো পাঠায় অথবা বিভিন্ন কারেন্সি গুলো পাঠায়, এইগুলো দিয়েই কিন্তু আমাদের ডলারের চাহিদা আমরা পূরণ করে থাকি এবং আমাদের আমদানি করে থাকি। তো এই বুঝতে পারছেন যে আমাদের মানে এই রেমিডেন্সটা আমাদের বাংলাদেশের জন্য কি পরিমাণ ভূমিকা রাখে, এবং এই রেমিডেন্সটা আমাদের কেন প্রবাসী ভাইরা বললো যে শাটডাউন করে দেব, আমরা দিব না। আমরা জানি আমাদের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশে যে আমাদের ছাত্র ভাইয়েরা তাদের যে যৌক্তিক আন্দোলন করেছিল, এই আন্দোলনে এক পর্যায়ে যে সহিংস আকার ধারণ করে এবং বিভিন্ন প্রশাসনিকের মাধ্যমে আমাদের অনেক ছাত্র ভাইয়েরা নিহত আহত হয়, এবং এক পর্যায়ে গিয়ে সরকার আমাদের নেট নিরবিচ্ছিন্ন করে দেয় বাংলাদেশ থেকে। তো এই যে ইন্টারনেট নিরবিচ্ছিন্ন করার পর প্রবাসী ভাইয়েরা কিন্তু তাদের পরিবারের সাথে যোগাযোগ করে ইন্টারনেটের মাধ্যমে, এবং তাদের পরিবার পরিজনের খবর খবর বাংলাদেশের খবরাখবর এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে পেয়ে থাকে। যখন বাংলাদেশ সরকার এই নেটটা বন্ধ করে দিল, তাদের তাদের পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। এমনকি যারা বাংলাদেশের কোনো খবর, এই সহিংসতার যে খবরগুলো তারা দেখতেছিল, এগুলো তারা দেখতে পারে নাই। এই কারণে তারা ক্ষিপ্ত হলো এবং দেখলো যে তাদের ভাই ব্রাদার অথবা আত্মীয় স্বজনের কারো তো ছেলে মেয়ে যে মারা গেছে, তাদের ভিতর হয়তো বা অনেকেই থাকতে পারে। তো এই যে এইটার পর তারা ক্ষিপ্ত হয়ে তারা চিন্তা ভাবনা করলো যে তারা এখন রেমিডেন্স দিবে না। কারণ তারা দাবি করতেছে যে তাদের টাকায় বাংলাদেশে বড় একটা অংশে বাংলাদেশ চলে, এবং তাদের টাকায় গুলি কিনে এই গুলি তাদের ছেলে মেয়েদের উপর যে আক্রমণ করলো, এই কারণে তারা রেমিডেন্স দিতে মানে দিতে চাচ্ছে না, তারা এক প্রকার শাটডাউন করে দিতে চাচ্ছে। এবং এই শাটডাউনের কথাটা কিন্তু এই মাসের শেষের দিকে এসে আলোচনা করা হয়েছে। এই শেষের দিকে আলোচনা করার প্রেক্ষিতেই এই মাসেই আমাদের যে পরিমাণে ধস নেমেছে, প্রায় 1 বিলিয়ন কম রেমিডেন্স আসলে বাংলাদেশ এবার গ্রহণ করছে। তাহলে বুঝতে পারতেছেন, সামান্য মাসের শেষের দিকে এসে আলোচনা করছে, তাতেই এই অবস্থা। যদি এরা সত্যি সত্যি একেবারে বন্ধ করে দেয়, তাহলে যে কি পরিমাণ অবস্থা খারাপ হতে যাচ্ছে বাংলাদেশের, সেটা আপনার আমার ধারণার বাইরে।
আমি এইটাও আলোচনা করব। এখন তাদের কথা হচ্ছে যে তাদের যে স্টুডেন্ট আছে তাদের যৌক্তিক আন্দোলনগুলো মেনে নিক, তাদেরকে যারা নিহত করেছে এবং আহত করেছে তাদেরকে খুঁজে খুঁজে তাদের শাস্তি দেওয়া হোক, তাইলে তারা এই রেমিডেন্সটা পাঠাবে। যাক, ওদিকে আমি একটু পরে যাচ্ছি, আগে যাচ্ছি যে আসলে এই যে রেমিডেন্স যদি বন্ধ করে দেয়, তাহলে আমি বলছি যে আমাদের কিন্তু ওই বাইরে, আমরা আমদানিমুখী দেশ, আমাদের কিন্তু বিভিন্ন কিছু ক্রয় করতে হলে, উম, বাইরে থেকে ক্রয় করতে হলে আমাদের কি ডলার লাগবে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের কিন্তু এই যে প্রবাসী বাইরে যদি রেমিডেন্স বন্ধ করে দেয়, তখন কিন্তু আমাদের মূল্যস্ফীতি দেখা দিতে হবে, মানে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে, যেটা আমাদের বাংলাদেশে টাকা ছাপাইতে হতে পারে বিভিন্ন পর্যায়ে। এরকম হলে পর আমাদের টাকার মান কিন্তু কমে যাচ্ছে, তখন কিন্তু আরো কমে যাবে। আমরা সাম্প্রতিক আরো 2-3 বছর আগে দেখেছি শ্রীলঙ্কা অথবা পাকিস্তানে কিন্তু এরকমও নজির আছে যে এক কাপ চা 100 টাকা দিয়ে কিনে খেতে হয়েছিল। তো বাংলাদেশে যদি ওই রকম পরিস্থিতিতে যায়, আপনি আমি এবং আমরা যারা ছোট্ট চাকরি করি অথবা যারা আছে দিনমজুর, তারা কিভাবে বাঁচবে? এক কাপ চা যদি 100 টাকা হয়, তাহলে যারা চাল কিনে খায় 1 কেজি চালের দাম কত হবে? আপনি ভাবতে ভাবতে পারতেছেন? তাহলে এই যে অর্থনৈতিক অবস্থা যে কি চরম মূল্য দিতে হবে আমাদেরকে বা আমাদের সরকারকে, এটা আসলে কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি, অথবা অনেকে বুঝতে পারতেছেন না, তারা এখন জানতে পারতেছেন যে কি একটা অবস্থার দিকে যাচ্ছে যদি প্রবাসী ভাইরা এই রেমিডেন্সটা বন্ধ করে দেয়। তো তারা কিন্তু বলছে যে যে ছাত্রদের যদি যারা যে দাবি এটা যদি মেনে নেয়, তাহলে তারা আবার স্বাভাবিকভাবে তারা দিবে। তো এখন সম্পূর্ণটা নির্ভর করছে আমাদের সরকারের উপর। আমরা জানি প্রত্যেকটা রাষ্ট্রের সরকার, সে কিন্তু আহ, জনগণের হয়ে কাজ করে এবং তার কিন্তু সে শপথ পাঠ করে থাকে যে তার জনগণের সুখ দুঃখ কিন্তু সেই দেখবে। তো এখন আমাদের এখান থেকে উদ্ধার করতে পারবে একমাত্র আমাদের সরকার। সে যদি চায় তাহলে সে আমাদেরকে অবশ্যই রক্ষা করবে। আর হ্যাঁ, অবশ্যই সরকার যেহেতু সে এ, শপথ পাঠ করেছে, সে অবশ্যই বাংলাদেশের জনগণকে রক্ষা করবে। কিন্তু তাকে এই যে যৌক্তিক যে আন্দোলন বা তাদের যে চাহিদা, এটা কিন্তু তাকে মিটাতে হবে। তো অবশ্যই এখন সরকারকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয় অথবা বাংলাদেশের মানুষকে বাঁচাতে হয়, তাহলে তাকে অবশ্যই এদের আন্দোলনকে অবশ্যই সে তার মূল্যায়ন দিতে হবে। তা না হলে ভবিষ্যতে যে কি হতে পারে, সেটা আমরা শ্রীলঙ্কা থেকে দেখতে পারি যে কি অবস্থা হয়ে গেছিল মূল্যস্ফীতির কারণে। তো আমি সর্বশেষ যেটা বলবো সেটা হলো গিয়ে প্রবাসী ভাইদেরকে নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, তাদের যে তাদেরকে নিয়ে আরেকটা ভিডিও বানাবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই পরবর্তীতে প্রবাসী ভাইদেরকে নিয়ে যে ভিডিওটা বানাবো ওটা আপনারা দেখতে পারবেন। আর প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের যুক্তিক এবং আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আমরা আর বেশি কিছু বলতে পারবো না, কারণ আপনাদের এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে পারবো বাংলাদেশ সরকারকে যে তিনি আমাদেরকে রক্ষা করুন এবং এটার একটা সমাধান করুন, বাংলাদেশের মানুষকে উদ্ধার করুন, এবং যাতে আমরা সচ্ছলভাবে চলতে পারি। এমনিতেই আমাদের যে পরিমাণ দুর্নীতির যে অবস্থা, আমরা ভালোভাবে চলতে পারতেছি না, আমাদের যে চাহিদা সেটা আমরা কিন্তু ভালোভাবে মিটাইতে পারতেছি না। আমার এই সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো আমি অচিরেই আহ্বান করব সরকার প্রধানকে যে আপনারা এটার একটা সমাধান করুন, বাংলাদেশের মানুষকে এখান থেকে বাঁচান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ।